তাহলে বেশ কয়েকটা দিন ছুটির পর আমরা আবার পড়ায় ফিরে আসছি নাকি। তো আজকে তোদের একটা নতুন চ্যাপ্টার করাবো, ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। স্বাভাবিকভাবে অঙ্ক নির্ভর, ম্যাথামেটিক্স কিন্তু আছে, ক্যালকুলাসটা একটু যদি অঙ্কের স্যারদের কাছ থেকে একটু দেখা থাকে সুবিধে পাবি। তো আমি দেখ হেডিংটা দিয়ে দিয়েছি, থার্মোডাইনামিক্স 1 তাপগতিবিদ্যা সম্পর্কে আমি আসছি, যে এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি আসছি। তো তার আগে দু একটা কথা বলে দিই যে আমরা এই অনলাইনে পড়ছি, তার কারণটা সবাইকার কাছে পরিষ্কার যে একটা মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে। আমাদের ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ ও বাঁকুড়া কোনোটাই তার বাইরে নয়। কোভিড-19 প্রকোপে আমাদেরকে ঘরে বসে ক্লাস করতে হচ্ছে, আমাদেরকে পড়াতে হচ্ছে, তোরা ক্লাস করছিস ইত্যাদি। তো ভালো খবরটা হচ্ছে যে সারা বিশ্ব জুড়েই কিন্তু এর প্রকোপটা খানিকটা কমছে, ভারতবর্ষেও কমছে। কিন্তু উদ্বেগের কথা হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু আবার বাড়ছে। তাহলে আমাদেরকে, এবং সেক্ষেত্রে আমাদের একটা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কিছু গাইডলাইন্স দিয়েছে। তো আমাদের একটু নভেম্বরটা আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এই মাসটা চলতি মাসটা একটু সাবধানে থাকতে হবে, যাতে আমরা ডিসেম্বর জানুয়ারি থেকে আমরা স্বাভাবিক জীবনে যেন আমরা ফিরে আসতে পারি। তো আশা করছি আমরা ফিরে আসব। তো সেই আশাটা নিয়ে আজকের ক্লাসটাকে আমি শুরু করছি। তো তোদেরকে পাশাপাশি এটাও বলে রাখছি যে আতঙ্কিত না হয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্তত এই নভেম্বরটা খুব ভাইটাল মাস আমাদের জন্য, পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস। এটা কিন্তু মাথায় রেখে সমস্ত কাজকর্ম করিস। আমি একজন সায়েন্সের টিচার এবং স্টুডেন্ট হিসেবে এই কথাটা আমার মনে হলো তোদেরকে এটা জানানোর দরকার আছে, তাই আমি জানিয়ে রাখলাম। এরপরে আমরা আমাদের একদম সরাসরি কেমিস্ট্রির ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে কি, থার্মোডাইনামিক্স 1 আমি দিয়েছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স একটা খুব বড় চ্যাপ্টার, ভীষণই একটা বড় চ্যাপ্টার। এর আমি ইন্ট্রোডাকশনে এখনও ঢুকিনি, আমি ইন্ট্রোডাকশনে আসবো। তার আগে আমাদের নিজেদের কথাগুলোকে একটু বলে দিই যে থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। খুব মন দিয়ে বুঝতে হয়, অঙ্ক নির্ভর মূলত, এবং প্রচুর কনসেপ্ট আছে, ধারণা আছে, সেগুলোকেও মাথার মধ্যে রাখতে হয়। এবং থার্মোডাইনামিক্স এর বহুমুখী যে এর প্রয়োগ, বিভিন্ন জায়গাতে এর অ্যাপ্লিকেশন, এটা ইউনিক। এবং এই এত বড় চ্যাপ্টার হবার কারণেই থার্মোডাইনামিক্সকে 3টে ভাগে ভাগা হয় মূলত। একটা হচ্ছে থার্মোডাইনামিক্স 1 তাপগতিবিদ্যা 1, যেটা আমি লিখেছি, থার্মোকেমিস্ট্রি 2 নম্বর তাপ রসায়ন, আর থার্মোডাইনামিক্স 2 বা তাপগতিবিদ্যা 2। ব্যাপারটাকে বলি, এবার আমি একদম সরাসরি ভূমিকাতে চলে আসছি। এই যে থার্মোডাইনামিক্স, এটাকে অনেকে অনেক রকমের নাম দিয়ে এটাকে ভূষিত করে। যেমন ধর কেমিক্যাল থার্মোডাইনামিক্স, রাসায়নিক তাপগতিবিদ্যা কেউ বলে কেমিক্যাল এনার্জেটিক্স, শুধু থার্মোডাইনামিক্স। তো এই সব নামগুলোর মধ্যে থার্মোডাইনামিক্স নামটা সবথেকে পপুলার, জনপ্রিয় নাম। এবং এর একটা অ্যাপ্লিকেশন পার্টটা হচ্ছে একটা হিউজ, বলতে পারিস বিজ্ঞানের, সায়েন্সের সমস্ত শাখায় এই থার্মোডাইনামিক্সকে কিন্তু পড়ানো হয়। শুধু কেমিস্ট্রি নয়, ফিজিক্সে পড়ানো হয়, বায়োকেমিস্ট্রিতে তুই যদি যাস সেখানে দেখতে পাবি থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন। বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে, তুই সায়েন্সের যে কোনো ফিল্ডে চলে যা, সেখানে কিন্তু থার্মোডাইনামিক্সকে পাবি। তার কিছু কারণ আছে। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স বা মানুষের প্রাচীনতম বিজ্ঞান। অ্যাকচুয়ালি কতটা প্রাচীন, এর প্রাচীনত্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দরকার স্টুডেন্টদের। প্রথম আমি তাদেরকে বলি সবসময় যে কোনো ক্লাসের যে প্রথম ক্লাসটা হয়, যে কোনো চ্যাপ্টারের যে ফার্স্ট ক্লাসটা, বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস ভীষণ ইম্পর্ট্যান্ট হয়। কারণ সেই ক্লাসটাতে বোঝা যায় যে আমাদের এই ক্লাসটা কোন দিকে যাবে। এই ক্লাসটার যে রুট, রাস্তাটাকে আমরা বুঝতে পারি প্রথম ক্লাস। সেই জন্য খুব ভালো করে আজকের ক্লাসটাকে সবাই মন দিয়ে শুনবি। ভীষণই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। প্রাচীনত্ব সম্পর্কে বলছিলাম, দেখ অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সটা হচ্ছে হোমোস্যাপিয়েন্সের ঠিক নয়, অ্যাকচুয়ালি হোমো ইরেক্টাস, হোমোস্যাপিয়েন্সেরও আগের যে
মানুষের যে পূর্বপুরুষরা যারা পৃথিবীতে যাদের অস্তিত্ব ছিল, সেই হোমো ইরেক্টাসদের আবিষ্কার ছিল থার্মোডাইনামিক্স। খেয়াল করে দেখ, মানুষের যে প্রথম আবিষ্কার, ফার্স্ট যে ডিসকভারটা যেটা করেছিল বা ইনভেনশন বলতে পারে সেক্ষেত্রে, সেটা হচ্ছে আগুনের আবিষ্কার। আগুনের আবিষ্কারটা অ্যাকচুয়ালি হোমো ইরেক্টাসরা করেছিল এবং উত্তরাধিকার সূত্রেই নিয়ান্ডারথাল এবং হোমো স্যাপিয়েন্সরা কিন্তু আগুনের ব্যবহার পেয়েছে। এটা হোমো স্যাপিয়েন্সের আবিষ্কার নয়, একদম পিওরলি হোমো ইরেক্টাসদের আবিষ্কার। কারণ দেখা গেছে নিয়ান্ডারথালরাও কিন্তু আগুনের ব্যবহার করত। প্রায় 1,20,000 বছর আগেকার একটা গুহাচিত্র সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে। সেই গুহাচিত্রটার নাম হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ক। সেই গুহাচিত্রটাতে কিন্তু খুব স্পষ্ট যে আগুন জ্বালিয়ে একটা বাইসনকে শিকার করে লোকজন ঘিরে ধরে বাইসনটাকে পোড়াচ্ছে, অর্থাৎ আগুনটাকে কন্ট্রোলে আনতে পেরেছে। এই যে হোমো স্যাপিয়েন্সের জীবনে আগুনের একটা ভূমিকা ছিল অসাধারণ। কারণ হোমো স্যাপিয়েন্স আজকে যে আমরা পৃথিবীকে লিড করছি কিনা এটা বিতর্ক। করোনা আমাদেরকে একদম মুখে ঝামা ঘষে দিয়েছে যে না, তোমরা মানুষ কিন্তু পৃথিবীর অধীশ্বর নও, তোমাদেরকেও আমাদের ভয়ে ঘরে ঢুকে বসে থাকতে হবে। আমরা ঢুকে বসে আছি এখন ঘরে। তো যাই হোক, আমরা বলি নিজেরা গর্ব করে যে মানুষ নাকি পৃথিবীর অধীশ্বর। এই যে জায়গায় আসতে মানুষকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং সেক্ষেত্রে যে তিনটে মূল যে কনসেপ্টকে কাজে লাগিয়ে মানুষ আজকে এখানে এসেছে এবং অ্যাকচুয়ালি দেখ, মানুষের যে ব্রেনের মাপ সেটা মানে হোমো স্যাপিয়েন্সদের নিয়ান্ডারথালদের থেকে কিন্তু কম। তাহলে নিয়ান্ডারথালদেরই কিন্তু সার্ভাইভ করা উচিত ছিল, কিন্তু কেন করেনি তার জন্য অনেক তত্ত্ব আছে। ইউগেল নোনাহ হারারির হিস্ট্রি অফ হোমো স্যাপিয়েন্স যদি পড়িস, একদম রিসেন্টলি পাবলিশড হয়েছে তার বিভিন্ন খণ্ডগুলো, সেখানে দারুণ ব্যাখ্যা করা আছে। আর একটু বড় হলে ভালো লাগবে। আগে তোরা বায়োলজিটা 11-12 পর, তারপরে একটু বিজ্ঞান সম্পর্কে ভালো পরিষ্কার ধারণা হলে এগুলো ভালো লাগবে পড়তে। তো সেখানে খুব পরিষ্কার বলছে যে তিনটে ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে মানুষ আজকে মানে আজকে এই লিডিং পাওয়ার হয়ে গেছে, একদম পুরো পৃথিবীর শীর্ষে, একদম খাদ্য শৃঙ্খলের বা ফুড চেনের উপরে অবস্থান করছে। সেই তিনটে পয়েন্ট হচ্ছে, 1 নম্বরে আসে কিন্তু আগুনের ব্যবহার। এই আগুনটাকে কন্ট্রোল মানুষ ছাড়া কিন্তু আর কেউ করতে পারে না। সমস্ত প্রাণীরা আগুনকে ভয় পায় যেখানে মানুষ আগুনটাকে কন্ট্রোল করতে পারে। নাম্বার 2 হচ্ছে ভাষা। এই যে ল্যাঙ্গুয়েজ, ভাষার আবিষ্কার। ভাষা, এই উন্নত ভাষাতে ভাব আদান প্রদান, ইনফরমেশন, তথ্য আদান প্রদান, ওই দিক থেকে একটা সিংহ আসছে, মানুষ জঙ্গলের মানুষ বলে দিল চলো গাছে উঠে পড়ি। এই যে তার তথ্য আদান প্রদান, এগুলো সব ভাষার মাধ্যমে গড়ে উঠেছে। আর 3 নম্বর হচ্ছে কমিউনিটি সেন্স, অর্থাৎ একটা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন। সেই গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের আরও অনেক কিছু কারণ ছিল। সেখানে বিভিন্ন রকম প্রাচীনকালের যে ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন রকমের ফিলোসফিক্যাল দার্শনিক কারণ, ঈশ্বরের কনসেপ্ট। আমি এখানে বলছি না যে ঈশ্বরের ধারণাটা কিন্তু সায়েন্টিফিক বলছি না, মানে ঈশ্বরটা সায়েন্টিফিক বলছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে নাস্তিকতার জীবনযাপন করি, তাদেরকে আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি। তো কিন্তু ঈশ্বরের ধারণাটা কিন্তু সায়েন্টিফিক, কারণ ঈশ্বরের ধারণা না থাকলে হোমো স্যাপিয়েন্সের গোষ্ঠীবদ্ধ জীবনটা হতো না। এবং এই গোষ্ঠীবদ্ধতা, অনেক লোক, 1,500-2,000 জনের দল, সেটা বাকি প্রাণীদের একদম ভয়ঙ্কর, তাদের ক্ষেত্রে তাদের কাছে ভারী পড়ে গেল, যেটাকে আমরা বলি যে অন্য প্রাণীদেরকে হারিয়ে কিন্তু মানুষ আজকে হোমো স্যাপিয়েন্স এবং মানে আধুনিক মানুষে আজকে আমরা পৃথিবীকে লিড করছি বলতে পারিস। তাহলে থার্মোডাইনামিক্স কত প্রাচীন ভাব। থার্মোডাইনামিক্সে আমি প্রাচীনত্ব তোদেরকে বোঝালাম, এই জন্য থার্মোডাইনামিক্সে অনেক ল পাবি, অনেক সূত্র পাবি, যে সূত্রগুলোর আবিষ্কর্তার নাম জানা যায়নি। কারণ তখন হয়তো নামের কনসেপ্টটা মানুষ, মানে এই যে নাম, আমাকে তোরা জয়ন্ত স্যার বলে ডাকিস, তোদের বিভিন্ন জনকে বিভিন্ন নাম ধরে ডাকি, এই যে নামের ধারণাটা তখনও আসেনি। মানুষ নামের কনসেপ্টটাকে আবিষ্কার করতে পারেনি, তার আগেই থার্মোডাইনামিক্স আবিষ্কার হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই বিজ্ঞানী, যে প্রথম থার্মোডাইনামিক্সের যে প্রথম কারিগর, সেই সায়েন্টিস্টের নাম আমরা জানি না, যে প্রথম আগুনকে কন্ট্রোল করেছিল, আমরা জানি না। এটা আমাদের দুর্ভাগ্য যে এত বড় একজন সায়েন্টিস্টকে, যারা আজকে আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, তার নাম আমরা জানি না, তার ছবি নেই আমাদের কাছে। হোমো ইরেক্টাস ছিল, সেই হোমো স্যাপিয়েন্সই ছিল না। ভাব কত প্রাচীন, প্রায় 2 লক্ষ বছর আগে আগুনের নিত্য ব্যবহার্য কাজে মানুষ হোমো ইরেক্টাস কিন্তু আগুন ব্যবহার করছে, এখন প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে
স্বাভাবিকভাবে এই থার্মোডায়নামিক্স এবং তাহলে আগুনের ব্যবহারটাই ছিল যেমন মানুষের প্রথম আবিষ্কার, এটাও থার্মোডায়নামিক্সের তাপগতিবিদ্যার আবিষ্কার। তাহলে তার প্রথম যে আবিষ্কারটা মানুষ করলো সেটা থার্মোডায়নামিক্সের আবিষ্কার। থার্মোডায়নামিক্স হচ্ছে একদম মোস্ট প্রিমিটিভ সায়েন্স, একদম প্রাচীনতম বিজ্ঞান। কারণ আগুনের যে আগুন, একটা চকমকি পাথর ঠুকে আগুন জ্বালানো বা একটা কাঠে দাবানো হলে আগুন জ্বলে গেছে, সে আগুনটাকে খড় দিয়ে কাঠ দিয়ে অনেক দিন পর্যন্ত রিপিটেডলি রাখা, এই টেকনিকগুলো কিন্তু এটা থার্মোডায়নামিক্সের আবিষ্কার ছিল, তাপগতিবিদ্যার আবিষ্কার। তাহলে কত প্রাচীন বিজ্ঞান ভাব থার্মোডায়নামিক্স। এবং সে কারণে এই বিভিন্ন সূত্র, বিভিন্ন ল, এদের বিভিন্ন বিজ্ঞানীর নাম, এগুলো আমরা এদের যে আবিষ্কর্তা এরা কিন্তু আমরা এদের নামগুলো আমরা জানি না, সব পাই না, কিন্তু পরের দিকে আমরা পাবো। মধ্যযুগের যে বিজ্ঞানী, তারপরে আধুনিক যুগের বিজ্ঞানীদের নাম আমরা পাবো, কিন্তু প্রাচীন বিজ্ঞানীদের নাম কিন্তু আমরা পাই না, জাস্ট জানি না, কিন্তু সূত্রগুলো রয়ে গেছে, মানুষ অভিজ্ঞতা লব্ধ। এবং থার্মোডায়নামিক্সটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং সায়েন্স, এই জন্য আমার অন্যতম পছন্দের একটা বিজ্ঞান। এই কারণে যে থার্মোডায়নামিক্সটা কোনো থিওরি, কনসেপচুয়াল, কিন্তু এর উৎপত্তিটা কনসেপচুয়ালভাবে নয়, একদম অভিজ্ঞতা নির্ভর, এক্সপিরিয়েন্স, মানুষের ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। যে আগুনটাকে আমরা যদি পুড়িয়ে আগুনটাকে যদি কন্ট্রোল করতে পারি, এটা মাংসকে পুড়িয়ে খেলে আমাদের হজম করাটা সুবিধা। এই যে অভিজ্ঞতা নির্ভর একটা বিজ্ঞান, এই জন্য এটা হচ্ছে, এই বিজ্ঞানগুলোকে বলা হয় স্বতঃসিদ্ধ বিজ্ঞান। এবং এর একটা পোশাকি একটা সায়েন্টিফিক নেম আছে, অ্যাক্সিওমেটিক সায়েন্স বলা হয়। লিখে রাখতে পারিস অ্যাক্সিওমেটিক সায়েন্স। অ্যাক্সিওমেটিক সায়েন্স মানে হচ্ছে কিন্তু স্বতঃসিদ্ধ বিজ্ঞান। এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ, নিজেই সিদ্ধ, কারণ আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এরকম হয়। একটা তাপ দিলে একটা জিনিস, একটা জল গরম হয়, এটা আমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, দেখেছি। একটা তাপ, একটা বেশি তাপমাত্রার কোনো বেশি টেম্পারেচারের কোনো পদার্থ থেকে কম তাপমাত্রার পদার্থের দিকে তাপটা প্রবাহিত হয়, এটা আমরা দেখেছি, এগুলো অভিজ্ঞতা। তাহলে এইগুলোকে এর পোশাকি নাম হচ্ছে অ্যাক্সিওমেটিক সায়েন্স বলা হয়, বা বাংলায় বলা হয় স্বতঃসিদ্ধ বিজ্ঞান। স্বতঃসিদ্ধ বিজ্ঞান বলে, এটাকে লিখে রাখবি তোরা। তাহলে আমি এই এইটাকে মুছে দিচ্ছি, আমি এখনো মূল জায়গাটাতে আসিনি, এটাকে মুছে দিচ্ছি, এটাকে লিখে নিবি। তো কথা হচ্ছে কি, থার্মোডায়নামিক্সের এই যে থার্মোডায়নামিক্স 1 নামটা কেন হলো, কারণ থার্মোডায়নামিক্সের মূলত 3টে সূত্রের উপর থার্মোডায়নামিক্স দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে থার্মোডায়নামিক্স 1, মানে এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই যে প্রথম সূত্রটা যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে থার্মোডায়নামিক্স 1। তারপরে থার্মোকেমিস্ট্রি, তাপ রসায়ন, সেখানে তাপ রসায়নের নিজস্ব সূত্র আছে, এটা পরবর্তী ক্ষেত্রে ইউজ হয়, প্রাথমিক সূত্রগুলোর কথা বলছি। তারপরে হচ্ছে থার্মোডায়নামিক্স 2, তাপগতিবিদ্যা 2, বললাম 3টে পার্ট, থার্মোডায়নামিক্স 1, থার্মোকেমিস্ট্রি, থার্মোডায়নামিক্স 2। থার্মোডায়নামিক্স 2টার আধারটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স। এবং সেখানে আমরা থার্ড লকেও পেয়ে যাবো, থার্মোডায়নামিক্স 2তেই মূল আধারটা থার্মোডায়নামিক্স, সেকেন্ড ল হলো, থার্ড লটাকেও কিন্তু আমরা ওইখানেই পেয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে আরেকটা ল কিন্তু আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে জিরোথ ল। আমি বলবো পড়াতেই শূন্য, মানে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র আর শূন্য সূত্র, মানে ওটাকে চতুর্থ সূত্র নাম, পরে আবিষ্কার হলেও চতুর্থ সূত্র নাম দিতে পারেনি, তার একটা কারণ আছে, মজাটা দেয়। প্রথম সূত্রটা প্রথম আবিষ্কার হলো, তার যে জ্ঞান, তার যে নলেজটা থেকে সেকেন্ড ল নলেজ থেকে থার্ড ল। এবারে জিরোথ লটা কিন্তু থার্ড লের নলেজ থেকে নয়, সেটা কিন্তু জিরোথ লটা আগেই জানা, একটা আরেকটা স্বতঃসিদ্ধ, এটাও একটা আগে জানা, একদম প্রাচীনকালে মানুষ এটা জেনেছিল, এবং সেটাকেই ল আকারে যখন প্রকাশ করছে, তাহলে যখন এবারে বইয়ে যখন প্রকাশ হচ্ছে, একটা চ্যাপ্টার হিসাবে আধুনিক বিজ্ঞান যখন প্রকাশ করছে, তখন প্রথমে জিরোথ লটাকে লিখতে পারেন, তাহলে ওটাই ফার্স্ট ল হতো। তারপরে ফার্স্ট লটা সেকেন্ড ল হতো, কিন্তু এখন নামটা দিয়ে দিয়েছে জিরোথ লটাকে, পরে ভেবেছে জিরোথ আরেকটা সূত্রকে দিতে হবে, মানে ফার্স্ট লর আগে সেটা, এবার একের আগে তার কোনো সংখ্যা নেই, বাধ্য হয়ে শূন্য দিতে হয়েছে নাম, জিরোথ ল বা শূন্যতম সূত্র। এটা একটা মজা। তাহলে এই সূত্রগুলোর উপরে দাঁড়িয়ে আমরা ফার্স্ট লকে, আমরা থার্মোডায়নামিক্সকে পড়বো। আমরা প্রথমে এখন আমরা আসবো থার্মোডায়নামিক্স 1, তাপগতিবিদ্যার প্রথম সূত্র।
মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর আধারিত তাপগতিবিদ্যার চ্যাপ্টার, তারপরে 1-এ আসবো। তাপগতিবিদ্যা 1 তাই নাম দিয়েছিলেন। তাহলে এই তাপগতিবিদ্যা এই ব্যাপারটা প্রথম নম্বর হচ্ছে তাপগতিবিদ্যা নিয়ে মানুষের এত আগ্রহ কেন, এই জায়গাটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি মানুষের হিউম্যান ইন্টারেস্ট সবসময়তে এই যে আমরা পড়াশোনা করছি, এই যে কেউ আমি পড়াচ্ছি তোরা পড়ছিস, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হচ্ছে কি নিজেকে নিজের অবস্থাটাকে আরও ডেভেলপ করা, আরও ভালো করা। এই যে ভালো করা, এবারে যদি সামগ্রিকভাবে ভালো করতে, একটা নেশন ওয়াইজ ভালো করতে গেলে মানুষকে অনেক বেশি শক্তি উৎপাদন, এনার্জি জেনারেট করতে হবে। মানে একটা জাতি যত বেশি শক্তিকে উৎপাদন করে, এনার্জি জেনারেট করতে পারে, সে তত বেশি শক্তিশালী। আমেরিকাকে ইউরোপকে হিংসে করলে তো হবে না, ওরা অনেক বেশি এনার্জি জেনারেট করে। আমাদের এখনও লোডশেডিং হয়, ইউরোপ আমেরিকাতে লোডশেডিং কী বলে জানে না এখানকার মানুষরা। তাহলে এই যে তাহলে হিউম্যান ইন্টারেস্ট, মানুষের আগ্রহটাকে বেশি বেশি আমরা শক্তি উৎপাদন করতে হবে, এবং তার অর্থাৎ কাজ চাই, ওয়ার্ক ডান করতে হবে। এই ওয়ার্ক ডান, কাজের তাড়নাতে মানুষ দৌড়েছে, এবং এই কাজটা যে পেতে গেলে তো কিছু দরকার। তাহলে এইটা দেখা যাচ্ছে যে আমাদের প্রকৃতিতে সবথেকে বেশি যে শক্তিটা হয়ে আছে সেটা হচ্ছে তাপ শক্তি। তা শক্তি দরকার, তা সেজন্য তাপের খোঁজ। তাপ শক্তি সবথেকে বেশি অ্যাভেলেবেল, সবথেকে বেশি পরিমাণ তাপ শক্তিকে আমরা পাই। তাপের খোঁজ করো, তাপ থেকে আমরা কাজ করব, এই যে প্রয়াসটা, এটার থেকে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটার উৎপত্তি। এটার আরও ইন্টারেস্টিং ব্যাপার তোদেরকে আমি বলবো। তাহলে আমাদেরকে এই যে মূল যে থিওরি কথাটাকে মাথায় রাখতে হবে যে আমরা এই তাপের খোঁজ, তাপটাকে আমাদের কাজে লাগানো, মানুষের কাজে লাগানো, মানুষের ডেভেলপমেন্টের জন্য, সিভিলাইজেশনের জন্য, সভ্যতার জন্য, মানুষের সামগ্রিক উন্নতির জন্য। এই উন্নতিটার জন্য আমাদের এনার্জি চাই, শক্তি চাই, এবং এই শক্তিটার খোঁজেই থার্মোডাইনামিক্সের উৎপত্তি। এবং প্রাচীনকাল থেকে আগুন শুধু মাংসকে পোড়ায়নি, আগুন প্রাচীনকালে কিন্তু আমাদের গুহাটাকে, হোমো ইরেক্টাস বা হোমো স্যাপিয়েন্সদের গুহাটাকে গরমও রেখেছিল। শীতকাল আগুন জ্বালিয়ে শুলে কিন্তু একটু আরাম পেত। তাহলে এই যে তাপের খোঁজ, একটা হিটটার যে সবসময় সার্চ করছে মানুষ, হিটের পেছনে দৌড়াচ্ছে, তাপের পেছনে দৌড়াচ্ছে, এই প্রয়াসটার থেকে কিন্তু তাপগতিবিদ্যার উৎপত্তি। তো তাপগতিবিদ্যাতে যে কয়েকটা টার্ম আমাদেরকে ফার্স্ট জানতে হবে, সেই টার্মগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে তাকে আমি লিখেছি সিস্টেম, আর একটা লিখেছি সারাউন্ডিংস। সিস্টেম কি, সারাউন্ডিংস কি, একটু আগে ভালো করে বুঝে নে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এই ইউনিভার্সের এমনই একটা অংশ, এমন একটা পার্ট অফ দ্য ইউনিভার্সের এমন একটা পার্ট, যে পার্টটাকে আমরা থার্মোডাইনামিক অবজারভেশনের জন্য, তাপগতীয় পর্যবেক্ষণের জন্য আমরা সিলেক্ট করেছি, পছন্দ করেছি। এই ইউনিভার্সের যে কোনো অংশ হতে পারে। যেমন ধর, এমন হতে পারে একটা ভাতের হাঁড়িতে ভাত হচ্ছে, তো রান্নাঘরে মা গিয়ে বললো কি, তোরা বলি বাবা ভাত দাও, সকালবেলায় স্কুল যাবি বা টিউশন যাবি বা কোথাও যাবি, বলি মা ভাত দাও, দাঁড়াতে। মা বলো দাঁড়া একটু, আমি ভাতটাকে টিপে দেখলাম যে এখনও একটু সিদ্ধ হয়নি। তাহলে ভাতের হাঁড়িটা, জলটা কতটা গরম হলো, ভাতটা কতটা সিদ্ধ হয়েছে, এই অবজারভেশনগুলো চালাচ্ছে। তাহলে এই হাঁড়িটা একটা সিস্টেম। নন নেসেসারি যে একটা ল্যাবরেটরির একটা বিকার হতে হবে, একটা কনিক্যাল ফ্লাক্স হতে হবে, একটা ক্লিপস অ্যাপারেটাস হতে হবে, এমন দরকার নেই। ইউনিভার্সের যে কোনো সিস্টেম, কারণ আমি থার্মোডাইনামিক্স নিয়ে ওইসব গবেষণা, ওই ল্যাবরেটরির কথার থেকে বাস্তব কথাতে বেশি ভাবতে হবে তোদেরকে। একটা ঘরে তোরা বসে আছিস, অনেকজন মিলে টিউশন পড়ছিস, অফলাইনে যদি পড়ানো হতো আর কি, মে জুন মাসের একটা রুমের, মে জুন মাসের ধর আমাদের বাঁকুড়া, সেই বাঁকুড়াতে তোরা পড়ছিস আর পড়তে পড়তে লোডশেডিং গেল, অতজন ছেলে মেয়ে, স্যার বসে আছে, গরম লাগছে, বলছে স্যার ঘরটা পুরো গরম হয়ে গেছে। এই যে অবজারভেশনটা, গরম হয়ে গেছে, অর্থাৎ এই ঘরটা একটা সিস্টেম। এখানে এই সিস্টেমের একটা বাংলা আছে, সিস্টেমটাকে সিস্টেমই বলা হয়, সিস্টেমটাকে তন্ত্রও বলে, কিন্তু তন্ত্রভন্ত বলিস না, বাংলায় সিস্টেমই লিখবি। সিস্টেম হচ্ছে একটা ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন একটা অংশ। সেই সিস্টেমটা হতে পারে পৃথিবী, যে পৃথিবীর পরিবেশ প্রাণের জন্য উপযুক্ত। অন্য কোনো, কারণ এখানে টেম্পারেচারের যা ডিফারেন্স, সেখানে ইউরেনাস, নেপচুন বা স্যাটার্ন, শনি, এদের জুপিটার, এদের কাউকার মতো নয়। তাহলে এই যে এদের, তাহলে বা মার্কারি কাউকার মতো নয়, তাহলে এদের, এই পৃথিবীটা এখানে একটা সিস্টেম। আবার তুই বললি যে আমাদের আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সিস্টেম। এই সিস্টেমটা
একটা রিজিড জিনিস একটা তুই ধরতে পারিস। যেমন ধর এই জলের বোতলটা একটা সিস্টেম হতে পারে মেবি, এখানে পুরো বোতলটার ভিতরে জল আছে, গরম হয়েছে কিনা, বেশি গরমকালে এই জলটাকে খেতে পারবো না, ও গরম হয়ে গেছে, বাড়িতে বলবো আরেক বোতল অন্য জল দাও। এই যে এইটাও একটা সিস্টেম যেমন হতে পারে, আবার একটা ইমাজিনারি একটা কাল্পনিক সিস্টেম হতে পারে। যেমন ভারতবর্ষ, যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এটা কোনো আঁকা নেই, এটা আমাদের ম্যাপে আঁকি আমরা, কিন্তু এটা ইমাজিনারি একটা লাইন, একটা কাল্পনিক রেখা দিয়ে চিহ্নিত করা আছে। বাঁকুড়ার পুরুলিয়ার বর্ডারটাকে কোনো দাগ দিয়ে এরকম করে দাগ টানা নেই নিশ্চয়ই, তাই না? তাহলে এইগুলো হচ্ছে, তাহলে সবগুলোই কিন্তু সিস্টেম। এই যে সিস্টেম, তাহলে সিস্টেম হয়ে গেল, এবং এর সিস্টেম, তাহলে সারাউন্ডিংসটা কি? সারাউন্ডিংসটা হচ্ছে ইউনিভার্সের মধ্যে যে একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করলি, তাপগতীয় পর্যবেক্ষণ কেমন, যে সেখানে বৃষ্টিপাত হয় কি না, কেমন গরম, কেমন ঠান্ডা, হ্যাঁ, কেমন বৃষ্টিপাত, কেমন বাতাস চলাচল করে ইত্যাদি, মানে বায়ুর চাপ, হ্যাঁ, কতটা জায়গা জুড়ে আছে, তার আয়তনটা কেমন, এই যে সমস্ত জিনিসকে আলোচনা করছি আমরা, এটা যে সিস্টেম, তার মানে তাপগতীয় পর্যবেক্ষণ চালাচ্ছি, থার্মোডাইনামিক অবজারভেশন করছি, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেম বাদ দিয়ে বাকি যে পার্টটা, ইউনিভার্সের বাকি পার্টটা, এই পুরোটাই হচ্ছে সারাউন্ডিংস, পরিবেশ। বরং সারাউন্ডিংসের একটা ভালো বাংলা বলতে পারিস পরিবেশ। পরিবেশ মানে ইউনিভার্সের বাকি, এই ধর যদি আমি এই জলের বোতলটাকে বলি একটা সিস্টেম, এই জলের বোতলটা বাদ দিয়ে গোটা ইউনিভার্সটা হচ্ছে কিন্তু পরিবেশ। শুধু আমার এই ঘরটা নয়, কি ঘরটার বাইরে আমার পুরো বিল্ডিংটা নয়, এই গোটা ইউনিভার্সটা কিন্তু পরিবেশ, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই সিস্টেম আর সারাউন্ডিংসের যোগফল মানে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড। দেখ, সিস্টেম প্লাস পরিবেশ সমান ব্রহ্মাণ্ড, স্বাভাবিকভাবে ব্রহ্মাণ্ড মানে সিস্টেম প্লাস সারাউন্ডিংস। এবার এই সিস্টেমটাকে সারাউন্ডিং থেকে যেটা পৃথক করেছে তাকে বলা হয় বাউন্ডারি। বাউন্ডারি বাউন্ডারি বা সীমানা বলতে পারিস, সীমানা বলতে পারিস, বাউন্ডারি। এটা যেমন ঘরের বাউন্ডারি ওয়াল থাকে, বাউন্ডারি দেওয়াল থাকে, এটা হচ্ছে বাউন্ডারি। এই বাউন্ডারিটা রিয়েল হতে পারে, আবার ইমাজিনারিও হতে পারে, মানে বাস্তব হতে পারে, আবার কাল্পনিকও হতে পারে। যেমন ধরুন এর বাউন্ডারিটা, যে প্লাস্টিকের বোতলটা হচ্ছে বাউন্ডারি, তাহলে এইটা কিন্তু বাস্তব, রিয়েল। কিন্তু বাঁকুড়াটাকে যদি আমরা একটা সিস্টেম ধরি, এটার যে বাউন্ডারিটা হবে সেটা কিন্তু একটা ইমাজিনারি, সেখানে কোনো লাইন টানা নেই। আমাদের ম্যাপে দেখতে পাই, ওটা তার বাস্তবে অস্তিত্ব নেই, এরকম একটা লাইনের, তাই না? পুরো বাঁকুড়ার চারদিকে এরকম কোনো রেখা টানা নেই, ওটা একটা কাল্পনিক। তাহলে কাল্পনিক হতে পারে, আবার বাস্তব হতে পারে, রিয়েলও হতে পারে, আবার ইমাজিনারি হতে পারে, কিন্তু বাউন্ডারি। তাহলে কি হলো, এই যে সিস্টেম, এবারে দেখ, আচ্ছা এবারে বাউন্ডারিটাকে বলি। এই যে বাউন্ডারি, দেখ, এই বাউন্ডারিটা আবার দু রকমের হয়। এক হচ্ছে, আচ্ছা মুছে রেখে, পুরো মুছে, হ্যাঁ নিশ্চয়ই তোরা এটা লিখে ফেলেছিস তখন। এই বাউন্ডারিটা আবার দু রকমের হয়। এক হচ্ছে ডায়াথার্মাল, আরেকটা হচ্ছে অ্যাডায়াবেটিক। ডায়াথার্মালের বাংলাগুলোকে একটু তোদেরকে, এগুলো একটু বইয়ের থেকে তোরা একটু দেখিস, হ্যাঁ। ডায়াথার্মাল এর বাংলাগুলো কী হয়, কারণ আমি তোদেরকে একদম মাইতিদের রায়ের বইটা থেকে একটুও পড়াবো না, এটা আমি প্ল্যানই করেছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেই জন্য এটাকে আমি একদম সরাসরি ওরকম তোদের মাইতিদের রায়ের বইয়ের থেকে না পড়িয়ে আমি কিন্তু আরও অন্যভাবে অন্য বই থেকে কিন্তু আমি এটা তোদেরকে আমি পড়াবো। সেই জন্যই এগুলোকে আমি তোদেরকে একটু দেখে নিতে হবে যে এগুলো কি, এর বাংলাগুলো কি, বইয়ের থেকে দেখে নিতে হবে। আমি আপাতত আমি সামনের বইটাকে দেখেছি, কিন্তু বইটার মধ্যে এগুলোকে কিন্তু আমি বিশেষ কিন্তু দেখতে পাচ্ছি না। তো তোদের ডায়াথার্মালের বাংলা এখানে ডায়াথার্মালই দিয়েছে। আমি যাই হোক ডায়াথার্মাল দেখলাম,
বইয়ে দেখতে পেলাম, বইটাকে আমি সামনে নামানো আছে, কিন্তু এই বইটা থেকে তো পড়াচ্ছি না, তাহলে পুরোটা বইয়ের মতো হবে না। একদম থার্মোডাইনামিক্সের পুরোটা একদম আমার পুরো লেকচারটা খাতায় লিখে রাখবি, কারণ তোদের আমি বারবার বলে দিচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু ভালো বই বাংলাতে নেই, 10+2 লেভেলেই নেই, উচ্চ মাধ্যমিকেরই সব জিনিস কভার করে না, তো জয়েন্ট তো অনেক দূরের কথা। তো আমার টোটাল লেকচার, কারণ আমি তোদেরকে এই থার্মোডাইনামিক্সে আমি এইগুলো তোদেরকে পড়াবো, এটাই আমি জয়েন্টের ব্যাচগুলোতে পড়াই, একদম এটাই। এবং আমার অনেক ছাত্রছাত্রী তারা এখন কলেজের লেকচারার প্রফেসর বাইরে কাজ করে, তারা পর্যন্ত আমার এই খাতাটাকে কিন্তু নিয়ে কাজ করতে সুবিধা হয়। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমার খাতাটাকে টেনে বার করে পড়তে তাদের সুবিধা হয়, এটা তোদেরকে বলে দিচ্ছি। খাতাটাকে যত্ন করে আমার এই নোটসটাকে কিন্তু নিজেরা তৈরি করবি, খাতা মানে একদম ওই মোবাইলে স্ক্রিনশট ফেলে রেখে দিস না, একদম এখান থেকে খাতায় তুলে রাখবি। তাহলে কিন্তু শুধু 11-12 জয়েন্ট ইন্টারেস্ট নয়, ভবিষ্যতেও যখন পড়াশোনা করবি এই থার্মোডাইনামিক্সের খাতাটা কিন্তু তোদের ভীষণ ভ্যালুয়েবল হবে, ভীষণ কাজে লাগবে, দেখে নিবি। ভবিষ্যতে তোরা আমাকে বলবি, নিজেরাই বলবি। তো ডায়াথার্মালের বাংলাটা হচ্ছে ডায়াথার্মালি, তোদের বইয়ে আমি দেখলাম ডায়াথার্মালি দিয়েছে। অ্যাডায়াবেটিকটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয়। তো এই বাংলাটা কি হলো সেটাকে নিয়ে তো ভাবনা নয়, ব্যাপারটাকে কনসেপ্টটাকে পরিষ্কার, সায়েন্স কনসেপ্টটাকে পরিষ্কার করতে হবে। ডায়াথার্মাল মানেটা কি? ধর এরকম একটা পাত্র, সেই পাত্রটাতে যদি তাপ, আচ্ছা তাপটাকে কিন্তু আমরা কিউ দিয়ে দেখাবো, এরকম কিউ মানে হচ্ছে তাপ বা হিট, তাপ, কারণ এখানে তাপ নিয়ে পুরো আলোচনা হবে। তাপের আদান প্রদান যদি করা যায়, তাপের আদান প্রদানটা যদি করা যায়, মানে ধর যেমন আমার এই বোতলের জলটি, এটা গ্রীষ্মকালে যদি আমি এখানে রাখি, দুপুরবেলায় ক্লাসটা তোদের নিই, রোদটা পড়ে এটা গরম হয়ে যায়, মানে তাপের আদান প্রদান হচ্ছে, মানে বাইরের থেকে তাপ ঢুকছে, এবার এখান থেকে তাপ বেরোবেও। এটা যদি আরও যদি কয়েকদিন পর একটু ঠান্ডা, ডিসেম্বরের যে জানলাটাকে খুলে যদি জলের বোতলটাকে রাখি, এটা আবার ঠান্ডাও হয়ে যাবে জলটা। তাহলে তাপের আদান প্রদান হচ্ছে, যে বাউন্ডারিটার মধ্যে দিয়ে, যে দেয়ালটার মধ্যে দিয়ে তাপের আদান প্রদান হয় তাদেরকে বলা হয় ডায়াথার্মাল। আর যদি না হয় তখন আমরা বলবো অ্যাডায়াবেটিক, রুদ্ধতাপীয়। যেমন ধর থার্মোফ্লাক্স, তার দেওয়ালটা, থার্মোফ্লাক্সে অনেকক্ষণ একদম প্রপার থার্মোফ্লাক্স, পুরো তো আর ডায়াথার্মাল পাওয়া সম্ভব নয়, কারণ থার্মোফ্লাক্সের জলও মানে ফ্লাক্সের জলও কিন্তু ঠান্ডা হয়, 8-10 ঘন্টা পর ঠান্ডা হবে, 5-6 ঘন্টা গরম থাকে ঠিকই, ঠিক আছে। বা আরও আধুনিক উদাহরণ হচ্ছে ডিওয়ার ফ্লাক্স বলতে পারিস, তার দেওয়াল, ডিওয়ার ফ্লাক্স বলতে পারিস, তার দেওয়ালটাও কিন্তু অ্যাডায়াবেটিক, সেখানে জলটা আরও বেশি দিন, বেশিক্ষণ, অনেক বেশি ঘন্টা সাধারণ থার্মোফ্লাক্সের থেকে আগে, মানে তখন আগে তো ধর অনেক আগে, তখন একটা, এখন তো স্যাম্পেলিং, এখন অনেক যাত্রাপথের সুবিধা, এরোপ্লেন হয়ে গেছে। ধর আগে কী হতো, গবেষণার বিভিন্ন জিনিসপত্র একটা চেন্নাইয়ের ল্যাবরেটরি থেকে কলকাতার ল্যাবরেটরিতে আসতে হবে, তাহলে তখন ওই যে টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে, এখানে একজন সায়েন্টিস্ট বসে আছে, ওইখানে আরেকজন সায়েন্টিস্ট বসে আছে, এই আদান প্রদানটা তখন যদি ওই ডিওয়ার ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসতো, যাতে তাপমাত্রাটা অনেকটা যেন সেম তাপমাত্রা থেকে যেত, গরম রাখতে হতো যদি গরম কোনো একটা মেটেরিয়ালসকে আনতে হয়, এই ব্যাপারগুলোর জন্য তখন থার্মোফ্লাক্সের ডিওয়ার ফ্লাক্সের ব্যবহার হতো। তাহলে এই হচ্ছে বাউন্ডারি। এরপর হচ্ছে সিস্টেমে চলে আয়। সিস্টেম বা তন্ত্র যেটাকে বললাম, সিস্টেমকে বাংলায় সিস্টেমই বলতে বললাম। সিস্টেমে 3 রকমের সিস্টেম হতে পারে, এক হচ্ছে ওপেন, ক্লোজড আর আইসোলেটেড। ওপেন মানে হচ্ছে মুক্ত, বদ্ধ, ক্লোজড বদ্ধ, আইসোলেটেড মানে হচ্ছে রুদ্ধতাপীয়। এই সিস্টেমটা, এর ভিতরে সিস্টেমটা হচ্ছে, তার দেওয়ালটা হচ্ছে ডায়াথার্মাল, এই অ্যাডায়াবেটিক হতে পারে, সিস্টেমটার নাম হচ্ছে আইসোলেটেড, মানে নিঃসঙ্গ। এটাকে রুদ্ধতাপের বরং আরেকটা বলতে পারিস, নিঃসঙ্গই বলা বেটার, নিঃসঙ্গ, আইসোলেটেড, বাকিদের থেকে আলাদা। ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে একটা এমন সিস্টেম যার
সিস্টেমের সঙ্গে সারাউন্ডিংসের, সিস্টেম এবং সারাউন্ডিংস, ভিতরটা সিস্টেম বাইরের সারাউন্ডিংস, তার সঙ্গে তাপ এবং ভর, এম হচ্ছে মাস, ভর, তাপ এবং মাস দুটোই আদান প্রদান সম্ভব। যেমন ধর এই যে জলের বোতলটা যদি আমি ঢাকাটা খুলে রাখি, এই ঢাকাটা খোলা অবস্থায় আমি একটু জল খেতে পারি, যেমন একটু খাই, অনেকক্ষণ ধরে বলছি। এতে কি হলো, এতে দেখ জলের ভর কিছুটা কমলো, তাহলে ভরের আদান প্রদান হওয়া সম্ভব খোলা অবস্থাতে। এবং তাপের আদান প্রদান তো আগেই বলেছি, এটা রোদ দিলে এটা গরম হয়ে যায়, গ্রীষ্মকালে শীতকালে ঠান্ডা হয়ে যায় ইত্যাদি, বা গরম জল রাখলে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়। এইগুলো কিন্তু তাহলে তাপের এবং মাসের আদান প্রদান সম্ভব যদি পাত্রটার ঢাকাটা খোলা থাকে। ঢাকাটা যদি খোলা, এটা ওপেন সিস্টেম। ভর এবং তাপের আদান প্রদান যদি সম্ভব হয় সিস্টেম ও সারাউন্ডিংসের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। বদ্ধটা কি? বদ্ধটা হচ্ছে যে ঢাকাটাকে বন্ধ করে দিস, সেক্ষেত্রে কি হবে, তাপের আদান প্রদান এই ভরের আদান প্রদান, মাসের আদান প্রদান হবে না, কিন্তু তাপের আদান প্রদান হবে। এটা ক্রস, এর টিক, টিক মানে হবে, ক্রস মানে হবে না, ভরের আদান প্রদান হবে না। এই যে আমি বোতলটার ঢাকাটা বন্ধ করে দিয়েছি, আর ভরের কিন্তু আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হতে পারে, জল আর বেরোবে না, তাই না? আর আইসোলেটেড বা নিঃসঙ্গটা কি? এইটা ওই ডিওয়ার ফ্লাক্সটাই বলতে পারিস, যেখানে তাপ এবং ভর, হিট আর মাস কাউকারই আদান প্রদান কিন্তু সম্ভব নয়। এটা হচ্ছে কাটাকুটি, এক্স নয়, কাটাকুটি, ক্রস, তাহলে দুটোরই আদান প্রদান সম্ভব নয়। এই হচ্ছে সিস্টেমের প্রকারভেদ। এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নে, আমি একটু তোদের ভিডিওটা কেমন চলছে একটু দেখে নিই। এরপরে আমরা চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজ বা ধর্মাবলী, থার্মোডাইনামিক্সের যে ধর্মাবলীগুলো আছে, মানে এটা থার্মোডাইনামিক্সে এবারে যখন আমরা এটাকে বই হিসাবে, একটা চ্যাপ্টার হিসাবে, একটা বিষয় হিসাবে, একটা সাবজেক্ট হিসাবে যখন আমরা চুজ করছি, তাহলে এরপরে আমাদের এর মধ্যে কিছু থিওরি ঢুকবে এবং সেটাকে এক্সপ্রেস করতে হবে। আমরা কাউকার কাছে শিখতে হয়েছে, আমরা আবার তোদেরকে শেখাচ্ছি, তোদের মধ্যে আবার অনেকে আবার অন্যদের পরের জেনারেশনকে শেখাবি। এই যে ধারাবাহিকতাটাকে যদি মেনটেন করতে হয়, তাহলে এগুলোকে থার্মোডাইনামিক্সের এই যে পরিমাপকগুলো, যেগুলো প্যারামিটার্সগুলো, সেগুলোকে কিছু জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, দেখাতে হবে, এই দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তারা হচ্ছে ধর্ম। যেমন হচ্ছে ধর মাস, ভলিউম, প্রেসার, ডেন্সিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা ফিজিক্সের জিনিস, প্রতিসরাঙ্কের বাংলাটা, ঘনত্ব, কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব, এরা হচ্ছে এইসবগুলো হচ্ছে প্রপার্টিস, ধর্ম। এগুলোকে দিয়ে আমরা একটা প্রকাশ করি যে এর আয়তন, এই জলটার আয়তন এত, এর তাপমাত্রা এত, এর মধ্যে এতটা তাপ আছে ইত্যাদি। এগুলো হচ্ছে প্রপার্টি। এই প্রপার্টি আবার দু রকমের হয়। এক, এক্সটেন্সিভ প্রপার্টি, পরিমাণগত ধর্ম। দুই, ইন্টেন্সিভ প্রপার্টি, অবস্থাগত ধর্ম। তো এখানে দেখ, এই জায়গাটাতে একটা জিনিস বলি যে তাপগতিবিদ্যার কিন্তু কিছু
লিমিটেশনস আছে, মানে ত্রুটি বলবো না, সীমাবদ্ধতা আছে। মানে এই থার্মোডাইনামিক্সটা পুরোটা বললাম তো একদম প্রাচীনকালের বিজ্ঞান, সেখান থেকে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি, আরও ল ফকে জুড়েছি। এইগুলো কিন্তু সব বড় বড় পদার্থ থেকে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, জলের বোতল, উদাহরণ দিচ্ছি গোটা পৃথিবী, উদাহরণ দিচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাঁকুড়া জেলা। তাহলে এই বড় বড় পদার্থ, ম্যাক্রোস্কোপিক সিস্টেম, অণু পরমাণু, মলিকুলার লেভেল, অ্যাটমিক লেভেলে কিন্তু থার্মোডাইনামিক্স কিন্তু অ্যাপ্লিকেবল নয়, একদম ওই প্রপার ওয়েতে অ্যাপ্লিকেবল নয়, হুবহু কিন্তু চলবে না, সেখানে কিছু ফাঁক ফোকর থেকে যায়। ম্যাক্রোস্কোপিক লেভেলে কিন্তু এটা চলবে, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেল, মানে যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, এরকম লেভেলে কিন্তু থার্মোডাইনামিক্সের নিয়মকানুন কিন্তু পুরোপুরি খাটে না বলবো না, পুরোপুরি খাটে না। তাহলে সেজন্য এই যে আমরা প্রপার্টিগুলোকে পাই, এগুলো সবই হচ্ছে ম্যাক্রোস্কোপিক। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে এই যে MACRO, ম্যাক্রো মানে বড়, বড় সড়ো পদার্থের ক্ষেত্রে এটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক সিস্টেম, এগুলোকে বলি। তো এই যে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ম্যাক্রোস্কোপিকের বাংলা বৃহদাকার সিস্টেম বলবো। এই প্রপার্টিস মানে ধর্ম, যে এই যে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের যে ধর্ম, ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ধর্মগুলোকে আমরা এখানে আলোচনা করব। যে এই প্রপার্টিস যে ধর্মগুলো কিসের না, ম্যাক্রোস্কোপিক সিস্টেমের প্রপার্টিস, ম্যাক্রোস্কোপিক সিস্টেমের প্রপার্টিস। অর্থাৎ এখানটাতে এইখানে এই জায়গাটাতে না লেগে প্রপার্টিস অফ ম্যাক্রোস্কোপিক সিস্টেম, অফ ম্যাক্রোস্কোপিক সিস্টেম, অর্থাৎ বৃহদাকার সিস্টেমের কিন্তু ধর্মাবলীকে নিয়ে আমরা আলোচনা করছি। বৃহদাকার ধর্মাবলী, বৃহদাকার পদার্থের, বৃহদাকার সিস্টেমের ধর্মাবলী, যার সাইজ অনেক বড়, চোখে দেখতে পাবে, ইন্দ্রিয় গ্রাহ্য, সবথেকে বড় কথা ইন্দ্রিয় গ্রাহ্য, কোনোভাবে আমরা সেন্স দিয়ে বুঝতে পারবো। একটা মলিকিউলকে, একটা অণুকে, একটা পরমাণুকে তুই ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তুই টাচ করলে বুঝতে পারিস না এর মধ্যে অণু আছে। দেওয়ালটাকে তুই টাচ করতে পারিস, এই ডাস্টারটাকে তুই টাচ করতে পারিস, ডাস্টারের মধ্যে যে মলিকিউলগুলো দিয়ে তৈরি করে তুই জানতে পারিস না হাত দিয়ে। আমি সারফেসটাকে টাচ করছি, এটা একটা প্লাস্টিক দিয়ে তৈরি, সেটা বুঝতে পারছি। ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে প্রপার্টিস দেখব দু রকমের হয়, এক এক্সটেন্সিভ প্রপার্টি, পরিমাণগত ধর্ম, দুই ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম। এই যে এক্সটেন্সিভ প্রপার্টি, এটা হচ্ছে ডিপেন্ডস আপন অ্যামাউন্ট, পরিমাণের ওপর নির্ভরশীল। ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে পরিমাণ নিরপেক্ষ, মানে পরিমাণের উপর নির্ভরশীল নয়। পরিমাণ, অ্যামাউন্ট, এটা ইংরেজিতে যারা লিখবি তারা লিখবি এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে কি, এটা এক, এটা হচ্ছে দুই। এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে কি, যার ডিপেন্ডস আপন অ্যামাউন্ট, অ্যামাউন্ট বা পরিমাণের উপর নির্ভরশীল, কতটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণ। আর ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে কি অবস্থাগত ধর্ম, সে পরিমাণের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। একটা তুই পুজোর সময় জামা কিনতে যাবি, জামার সাইজটা পরিমাণের উপর ডিপেন্ড করে। তোর বডির মাপ যেমন, কাউকার XL লাগে, কাউকার X লাগে, কাউকার L লাগে, কাউকার XXL লাগতে পারে, কিন্তু বুদ্ধি, কাউকার ব্রেন, মেরিট, মেধা, এটা পরিমাণ। কাউকার বিরাট মোটা লোকটার ব্রেনটা অনেক বেশি, পাতলা লোকের যেহেতু সাইজটা ছোটো তাহলে ব্রেনটা কম, এরকমটা তো নয়। তাহলে এইটা কিন্তু এই যে এরকম পার্থক্যটা, ব্যাপারটা এরকম যে পরিমাণটার উপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম, আর যেটা পরিমাণের উপর নির্ভর করে না সেটা হচ্ছে অবস্থাগত ধর্ম। এই সব থার্মোডাইনামিক্যাল উদাহরণ দেওয়াই যায়। যেমন ধর এর এক্সাম্পলগুলো হচ্ছে তাপ, উদাহরণ দিচ্ছি আমি, তাপ একটা সব থেকে ভালো, এর ক্ষেত্রে উদাহরণ দিতে পারি আমরা টেম্পারেচার, টি মানে টেম্পারেচার। দেখ তাপকে কেন বললাম আমি, এর পরিমাণগত ধর্ম হিসেবে তাপকে কেন বললাম, খেয়াল করে দেখ যে একটা পদার্থের, ধর সমুদ্রের, যে একটা তুই সমুদ্রে গেছিস, এই উদাহরণটা দিই, তুই সমুদ্রে গেছিস ঘুরতে, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিবি, তো সমুদ্রের জলের তাপমাত্রা আর এই বালতির জলের তাপমাত্রা সমান, তাহলে তাপমাত্রাটা, সমুদ্র জলের পরিমাণ অনেক বেশি, তাপমাত্রা তাহলে পরিমাণের উপর নির্ভর করে না, তাহলে তাপমাত্রা হচ্ছে
ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম, এটা পরিষ্কার, পরিমাণের উপর নির্ভর করছে না, কারণ ওই এক বালতির জলটার পরিমাণ অনেক কম আর সমুদ্রের জলটার পরিমাণ অনেক বেশি, কিন্তু তাপের পরিমাণ সমুদ্রের জলের মধ্যে অগাধ, ওই বালতির জলে মাত্র কিছু কয়েক ক্যালোরি মাত্র তাপ থাকবে। তাহলে তাপটা কিন্তু পরিমাণগত ধর্ম, পরিমাণের উপর ডিপেন্ড করছে। তাপ সবসময় কিন্তু পরিমাণগত ধর্ম। আয়তন, হ্যাঁ, এই যে মোল সংখ্যা, এগুলো হচ্ছে সব ভলিউম, এন, মোল নাম্বার, আগেই বলেছি তোদেরকে, এনকে মোল নাম্বারকে আমরা এন দিয়ে প্রকাশ করে, মাধ্যমিকে তোরা শিখেছি। এরা হচ্ছে কিন্তু পরিমাণগত ধর্ম। সেখানে ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ছে টেম্পারেচার, ডেনসিটি, ঘনত্ব। এই যে বললাম ডেনসিটি, ঘনত্বটা কেন পরিমাণগত ধর্ম, পরিমাণগত ধর্ম নয়, অবস্থাগত ধর্ম কেন? দেখ একটা শরবত করা যায়, এক গ্লাসের শরবত, তার যে মিষ্টতাটা, 1 চামচের মিষ্টতা যা, গোটা গ্লাসের জলটার মিষ্টতা তাই। তাহলে কেউ যখন মা তোকে শরবত করে দেয়, করার পরে একটু 1 চামচ খেয়ে দেখে যে কেমন মিষ্টি হয়েছে, তাহলে 1 চামচ খেয়ে বোঝা যায় যে গোটা গ্লাসের জলটার মিষ্টতাটা কেমন শরবতের ক্ষেত্রে। তাহলে স্বাভাবিকভাবেই শরবত, এই যে ডেনসিটি, এই ডেনসিটি কিন্তু একটা অবস্থাগত ধর্ম, ডেনসিটি। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরআই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? এটা ফিজিক্সের জিনিস, তবু বলে রাখি, তোদের ফিজিক্সের ধারণা আছে, বুঝতে সুবিধা হবে। এই যে ধর একটা লেন্স, এই লেন্সটার প্রতিসরাঙ্ক মিউ, আমরা জানি মাধ্যমিক লেভেলে পড়েছি। এর যা প্রতিসরাঙ্ক, এটাকে যদি এই লেন্সটাকে যদি কেটে আমরা একটা ছোট লেন্স করে ফেলি, ধর এই জায়গাটা একটা ছোট লেন্স করে ফেললাম, এই যে দেখ এই ছোট লেন্স করে ফেললাম, তারও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিন্তু একদম সেম হবে। তাহলে এটাও তাহলে অবস্থাগত ধর্ম হয়ে গেল। এই অবস্থাগত ধর্ম হয়ে গেল, হ্যাঁ অবস্থাগত ধর্ম হয়ে গেল, এটা পরিমাণ নিরপেক্ষ, এটা হলো, তাই না? তাহলে এই প্রপার্টিসটাকে মুছে দিয়ে এবারে আমি পরের টপিকে চলে যাই। বোর্ডটাকে মুছি, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারিস। এরপর আমরা আসবো আরেকটা জায়গাতে, সেটাকে বলবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, দুটো যদি এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও ভাগ করিস, মানে একটা এক্সটেন্সিভ প্রপার্টি আরেকটা এক্সটেন্সিভ প্রপার্টিকে দিয়ে যদি ভাগ করি, সবসময় একটা ইন্টেন্সিভ প্রপার্টি পাস। যেমন ধর m/v = d, মাস এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি, ডেনসিটি ইন্টেন্সিভ প্রপার্টি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু লিখে রাখিস খাতায়, ঠিক আছে? দেখ, এইটাকে বলে আজকে আমরা এখানে আমাদের আলোচনাটাকে আজকে এখানে শেষ করছি। পরের দিন আরেকটু আরেকটু জটিল জায়গাতে যাব। এমন কিছু জটিল নয়, ফিজিক্যাল কেমিস্ট্রি একটু ভালো করে বুঝতে হবে, ক্লাসগুলোকে মন দিয়ে শুনবি, তাহলে একদম ইজি হয়ে যাবে। আজকে আর বেশিক্ষণ টানবো না, ক্লাসটাকে এখানে আজকে শেষ করছি। তাহলে পরের দিন আবার দেখা হচ্ছে, বাই, ঠিক আছে?